আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমাকে একটু জানিয়ে দাও যে আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, স্লাইডের লেখাটা ঠিকঠাক আছে কিনা। আমি একটু তোমাদের জন্য ওয়েট করি, তারপর আমরা ক্লাসটা শুরু করব, ঠিক আছে? ওকে। তোমরা সবাই চলে আসো, আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকে জয়েন হয়ে পড়েছে। তো সবাই একটু চলে আসুক, আমি একটু অপেক্ষা করি। আমাদের গ্রুপ এবং পেজ থেকে আমরা লাইভ হয়েছি, পেজে অলরেডি অনেকে দেখতেছো। আমাদের গ্রুপেও বাকিরা চলে আসো, বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দাও। ঈদের পরে, মানে ঈদের ছুটি শেষ না হতে হতেই বলতে পারো, আজকে আমরা একদম যার যার বাসায় যেটা যেটা ছিল, অর্থাৎ হচ্ছে গরু, তারপরে গরুর মাংস, তারপরে কালা ভুনা, লাল ভুনা, তারপরে পায়া, নেহারি, যে যা খাচ্ছ সবকিছু নিয়ে আজকের ক্লাসটা আমরা করে ফেলবো। কিন্তু আজকের ক্লাসটা শেষে আমরা বুঝতে পারবো যে আমরা কত, মানে এখন অতটা বুঝতে পারবা না যারা দেখা যাচ্ছে সামনে কয়দিন পরে পরীক্ষা দিবা, এইচএসসি 25, বা পরীক্ষা অলরেডি দিয়ে ফেলেছো, সামনে দিবা এইচএসসি 26 কিংবা এইচএসসি 27। সবাই একদিন না একদিন বুঝতে পারবা যে আজকের ক্লাস থেকে এইচএসসিতে এবং অ্যাডমিশনে কোশ্চিন মাস্ট আসবেই। মানে এটা শুনতে মনে হতে পারে যে তাই, এই একটা ক্লাস থেকে কি কোশ্চিন চলে আসবে? হ্যাঁ, এই একটা ক্লাস থেকে আসলেই কোশ্চিন আসবে। তুমি শর্ট সিলেবাস হও, ফুল সিলেবাস হও, এই অধ্যায় থেকে কোশ্চিন আসা কখনোই মিস যায় না। স্পেশালি আজকে যে টপিকটা পড়াচ্ছি এবং নেক্সট ক্লাসে যে টপিকটা পড়াবো, এখান থেকে মাস্ট কোশ্চিন আসবে, মানে সৃজনশীল তুমি লিখবাই। আমি আজকে পড়াতে পড়াতে এটাও বলে দিব, আমি 2018 সালে যখন এইচএসসি পরীক্ষা দিয়েছি তখনও সেম ঘটনা ঘটেছে, তখনও সেম সিচুয়েশনই হয়েছিল, তখনও একইভাবে আমার হচ্ছে এই অধ্যায় থেকে আমি পড়াতে পড়াতে বলবো যে একটা কোশ্চিন হচ্ছে মাস্ট আসছিল, ঠিক আছে? ওকে, মানে পেজেও দিয়ে দিও কমেন্টটা। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। তো চলো, আমরা কিন্তু সবাই চলে এসেছি, 7টা বেজে গিয়েছে, আমরা অন টাইমে থাকবো, আমরা ক্লাসটা স্টার্ট করে দিই। তো তোমাদেরকে আগে আমি ক্লাসের শুরুতে একটু বলে নিই যে আমরা গত ক্লাসে এই অধ্যায়ের শুরুতে একদম বেসিক যে ব্যাপারগুলো ছিল সেগুলো পড়েছি। আজকে মূলত আমরা এই অধ্যায়ের মেন্ডেল যে দুটো সূত্র দিয়েছিলেন, এখানে আরেকটু স্পষ্টত বলে দিই, সেটা হচ্ছে মেন্ডেল কিন্তু একটা সূত্র দিয়েছিলেন, ঠিক আছে? পরবর্তীতে মেন্ডেল আরেকটা সূত্র দিয়েছিলেন, মানে মেন্ডেল সূত্রগুলো আসলে একটা এক্সপেরিমেন্ট আকারে বলছিলেন। মানে উনি এরকম ভাবে বলছিলেন যে দেখো, আমি একটা এক্সপেরিমেন্ট করছি, আমি একটা পরীক্ষা করছি, পরীক্ষাতে আমি এরকম এরকম ফল পাইছি। উনি খালি এটা বলছিলেন, কিন্তু ওটাকে একটা সূত্র আকারে দেওয়া, একটা ল আকারে দেওয়া অনেক পরে এই ঘটনা ঘটছিল। আচ্ছা, এসএসসি 26ও দেখছো, এসএসসি 26-এরও এই অধ্যায় আছে, শর্ট সিলেবাস এই অধ্যায় আছে। মানে বুঝতে পারছো যে এই অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ। তোমরা যখন 12 অধ্যায় পড়বা, জিনতত্ত্ব, বিবর্তন, এই সেম মেন্ডেলের প্রথম সূত্র, আমাদের তৃতীয় ক্লাসটা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের উপরে, দ্বিতীয় সূত্রটা আমাদের এসএসসি লেভেলে নাই, বাট আমাদের প্রথম সূত্রটা কিন্তু এসএসসি লেভেলে আছে। ওইখানে অত ডিটেলস বোঝানোর সুযোগ থাকে না, কিন্তু আমি মনে করি এই সূত্রটা সবার ডিটেলসে বোঝা অবশ্যই উচিত, ঠিক আছে? তো চলো আমরা শুরু করে দিই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে লেখাও আছে যে কার্ল করেন্স, যিনি 1900 সালে মেন্ডেলের অনুরূপ গবেষণা ফলাফল প্রকাশ করছিলেন এবং পরবর্তীতে এই উপস্থাপনযোগ্য সূত্রটা উনি দিয়েছিলেন। তো এই যে মেন্ডেলের যে প্রথম সূত্র, তোমরা যদি খেয়াল করো, আমি একটু মার্ক করি, সবাই দেখো, একটু মোটা করে নিই আর লাল কালি দিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা। সো এই যে প্রথম সূত্রের অংশ হচ্ছে আসলে এতটুকু। তোমরা যখন কলেজে যাবা, দেখবা কি হবে জানো, কলেজে টিচাররা তোমাদেরকে বলবে যে মেন্ডেলের প্রথম সূত্র মুখস্থ করে পড়ো। তখন এটা এত কঠিন লাগবে, মনে হবে কি যে বায়োলজি মানেই শুধু মুখস্থ, ঠিক আছে? সো এই মুখস্থর আগে আমরা কি সূত্রটা বুঝে নিই। মেন্ডেলের প্রথম সূত্রের 3টা নাম আছে, একটু খেয়াল করো। মোনোহাইব্রিড ক্রস বা এক সংকরায়ন সূত্র, জনন কোষ বিশুদ্ধতার সূত্র এবং পৃথকীকরণ সূত্র। এই 3টা নামে এটাকে ডাকা হয়। আমরা শিখবো যে এই 3টা নামে কেন ডাকা হয়। কিন্তু সবার আগে মেন্ডেল আসলে কি বুঝাতে চেয়েছিলেন, কি বলতে চেয়েছিলেন, আমরা সেটা আগে একটু দেখে নিই, ঠিক আছে? ওকে।
সো আমরা এটা সূত্র গেল, এটা দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র আজকের ক্লাসের বিষয় না, আমরা এখান থেকে চলে আসবো প্রথম সূত্রের ব্যাখ্যা। এটা কিন্তু শিখতেই হবে, জানতেই হবে। আর প্রথম সূত্রটা আসলে মুখস্থ পড়তে হবে, কারণ এটা সৃজনশীলে আমাদের লাগে। এবং এই সূত্রে 3টা ব্যতিক্রম আছে। ব্যতিক্রম আমরা পরে আসি, আমরা আগে এই সূত্রটার দিকে একটু খেয়াল করি। তো এই সূত্রটা আমরা আগে একটু বুঝবো, সবাই একটু খেয়াল করো। এই যে মেন্ডেলের প্রথম সূত্র, তোমরা একটু ছবিগুলো খেয়াল করো, আমি আগে বলে যাচ্ছি, সেগুলো একটু লক্ষ্য করো। আমরা জানি আমাদের বডিতে প্রত্যেকটা ক্রোমোজোম জোড়া বেঁধে বেঁধে থাকে। মেন্ডেল পরীক্ষাটা করছিলেন কোন উদ্ভিদের উপরে বা কোন জীবের উপরে? তোমরা বলো। মেন্ডেলের একটা বেস্ট ফ্রেন্ড আছে, ঠিক আছে? অনেকে থাকে না, যেরকম তোমরা অনেকে কি আম খেতে অনেক বেশি পছন্দ করো না, তো তোমাদের বেস্ট ফ্রেন্ড হচ্ছে আম। তোমরা গবেষণা করলে দেখা যাবে যে আমের উপরেই গবেষণা করবা। আমার কিন্তু আম একদমই ভালো লাগে না। মেন্ডেলের বেস্ট ফ্রেন্ড ছিল হচ্ছে মটরশুঁটি। এই মটরশুঁটির উপরে মেন্ডেল অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করছিলেন। তো মটরশুঁটিতে আমাদের বডিতে যেরকম 46টা ক্রোমোজোম থাকে, তোমরা কি বলতে পারবা যে মটরশুঁটিতে কয়টা ক্রোমোজোম থাকে বা কয় জোড়া ক্রোমোজোম থাকে? মটরশুঁটির ক্রোমোজোম নাম্বার আসলে কত? ঠিক আছে, এই যে মটরশুঁটির যে ক্রোমোজোমগুলো, ওরাও ডিপ্লয়েড, অর্থাৎ ওদের ক্রোমোজোমগুলো এভাবে জোড়া বেঁধে বেঁধে থাকে। একদম এইভাবে জোড়া বেঁধে বেঁধে ক্রোমোজোমগুলো থাকে। আমাদের বডিতে যেরকম 46টা ক্রোমোজোম এভাবে জোড়া বেঁধে থাকে, মটরশুঁটিতেও ক্রোমোজোমগুলো এইভাবে জোড়া বেঁধে বেঁধে থাকে। সো এটা হচ্ছে হ্যাপ্লয়েড সিচুয়েশন, ওটা হচ্ছে ডিপ্লয়েড সিচুয়েশন, যেখানে ক্রোমোজোম জোড়া বেঁধে বেঁধে থাকে, যেটা আমরা গত ক্লাসে অনেক ডিটেলসে শিখেছি। আচ্ছা, এরপরে এরকম এক জোড়া ক্রোমোজোমের কথা আমরা চিন্তা করতেছি। এরকম এক জোড়া ক্রোমোজোমের স্পেসিফিক্যালি একটা জায়গাকে, এই জায়গাতে একটা জিন আছে, এই জায়গাতে একটা জিন আছে, ক্রোমোজোমের স্পেসিফিক্যালি একটা জায়গাতে জিন আছে। এখন জিন যেই জায়গায় আছে বা জিনের যেটা বাসা, আমরা গত ক্লাসে বলছিলাম যে জিনের বাসা হচ্ছে কোনো শেওড়া গাছে না, বট গাছে না। জিনের বাসাটা কোথায়? জিনের বাসাটা হচ্ছে আমার লোকাসে। সবাই মনে ছিল এটা, তাই না? আচ্ছা, তো এই যে এরকম জিনের একটা, মানে একটা মটরশুঁটির একটা জায়গায় হচ্ছে আমার জিন আছে, এবং এই জায়গাটাতে আমার হচ্ছে কি আছে? স্পেসিফিক্যালি একটা জিন আছে। সেম এই ক্রোমোজোমটার যে বন্ধু, তারও ওই সেম জায়গায় ওই জিনটাই আছে। কি জিন? মেন্ডেলের প্রথম পরীক্ষার বিবেচ্য বিষয় হচ্ছে লম্বা হওয়ার জিন বা দৈর্ঘ্যের জিন। লম্বা হওয়ার জিন বা হচ্ছে দৈর্ঘ্যের জিন, ঠিক আছে? এরকম ছিল। এখন মনে করো, আমরা যদি একটু চিন্তা করি যে এরকম একটা ক্রোমোজোমে এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে। আবার এরকম একটা ক্রোমোজোমে এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে। আবার এরকম একটা ক্রোমোজোমেও সেম, এখানে এখানে দুটো করে জিন আছে। আমরা একটু মনে রাখবো, লম্বা হওয়ার জিন মানে টল হওয়ার জিন হচ্ছে বড় হাতের টি, আর ছোট হওয়ার জিন হচ্ছে, মানে ছোট মানে হচ্ছে খাটো হওয়ার জিন আছে ছোট হাতের টি। খুবই সহজ ঘটনা না? লম্বা হওয়ার জিন বড় হাতের টি, ছোট হওয়ার জিন ছোট হওয়ার টি। খুবই সহজ না? আচ্ছা, ফাইন। সো মনে করো এই জায়গাতেও টি ছিল, এই জায়গাতেও টি ছিল, যেরকমটা আমরা গত ক্লাসে পড়ছিলাম যে বাবাও বলছে ডাক্তার হতে, মাও বলছে ডাক্তার হতে। সেই রকম সিচুয়েশন, বাবা মা দুজনই বলছে যে তুমি লম্বা হও। তো বাবা মা কনসেপ্ট কোথা থেকে আসলো? এরকম জোড়া বাঁধা ক্রোমোজোমকে, এইরকম প্রথম ক্রোমোজোমের প্রথম ক্রোমোজোম, এটা আসছে মা থেকে, এটা আসছে আমার বাবা থেকে, ঠিক আছে? যখনই দুটো ক্রোমোজোম আমাদের বডিতে এরকম জোড়া বেঁধে আছে, এই জোড়া মানে আমরা যেরকম বাবা মা থেকে তৈরি হয়েছি, ঠিক একইভাবে আমাদের বডিতে যে ক্রোমোজোমগুলো জোড়া বাঁধছে, মানে এই পৃথিবীতে যেরকম আল্লাহ তাআলা আমাদের বাবা মাকে জোড়া বাঁধিয়ে পাঠাইছে, ঠিক একই ধারাবাহিকতা আমাদের বডির মধ্যেও বজায় থাকে। আমাদের বাবা মার ক্রোমোজোমরাই জোড়া বেঁধে আমাদের বডিতে থাকে। সো একটা ক্রোমোজোম মা থেকে আসছে, একটা ক্রোমোজোম বাবা থেকে আসছে, দুজনকেই বলছে বড় হও বড় হও। তাহলে ও কি হবে? ও অবভিয়াসলি বড় হবে বা ও লম্বা হবে। ও বলতেছে ছোট হও, ও বলতেছে ছোট হও, তাহলে ও অবভিয়াসলি কি হবে? ছোট হবে।
সবাই কি এটা বুঝছো? এই সিচুয়েশনটা সবাই একটু বুঝছো কিনা, যারা যারা ক্লাস করছো আমাকে প্লিজ জানাও, ঠিক আছে, যে এই সিচুয়েশনটা তোমরা বুঝছো কিনা। বাবার ক্রোমোজোমও বলছে বড় হও, মায়ের ক্রোমোজোমও বলছে বড় হও, তাহলে ও হয়েছে লম্বা। বাবার ক্রোমোজোমও বলছে ছোট হও, মায়ের ক্রোমোজোমও বলছে ছোট হও, তাহলে ও হয়েছে ছোট। সবাই বুঝতে পেরেছি এটা? আচ্ছা, এখন বাবার ক্রোমোজোম যদি বলে বড় হও আর মায়ের ক্রোমোজোম যদি বলে ছোট হও, সেক্ষেত্রে ও কি হবে? বাবা বলল বড় হতে, মা বলল ছোট হতে, সেক্ষেত্রে ও কি হবে আমাকে বলো। সেক্ষেত্রে ও চিন্তা করবে এই ফ্যামিলিতে কার কথা বেশি চলে, বাবার কথা বেশি চলে না মায়ের কথা বেশি চলে। সো মটরশুঁটির ক্ষেত্রে দেখা গিয়েছিল লম্বা হওয়াটা বেশি চলে, ঠিক আছে। সো লম্বা হওয়াটা কি বৈশিষ্ট্য? প্রকট বৈশিষ্ট্য, মানে ওটা সবসময় প্রকাশিত হয়। দুটো যখন ভিন্ন জিন একসাথে থাকে তখন লম্বা হওয়ার বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়। সো আমাদের এটা হচ্ছে লম্বা হবে, বা প্রকট বৈশিষ্ট্য যেটা, এটা হচ্ছে আমাদের লম্বা হবে, ঠিক আছে। ওকে ফাইন। এখন যখন সেম সেম টি আর টি হলে কি হবে? এই যে টি আর টি হলে লম্বা হবে, কারণ প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে, ডমিনেন্ট ক্যারেক্টার প্রকাশ পাবে, সেই জন্য এটা হচ্ছে লম্বা হবে। সেম সেম জিনোটাইপ যারাদের থাকে, এই যে সেম সেম জিনোটাইপ যখন থাকবে, সেম সেম জিনোটাইপ থাকবে, তখন কি তারা কি বলতো পিওর না? তারা পিওর না? পিওর মানে কি? মানে হচ্ছে খাঁটি, মানে বিশুদ্ধ, যার মধ্যে কোনো ভেজাল নাই। বাবা মায়ের মধ্যে অসম্ভব লেভেলের মিল, বাবাও বলছে লম্বা হতে, মাও বলছে লম্বা হতে। মানে আমরা যখন বলি যে ওই কাপড়টাকে অনেক মানাইছে, এটার মানে কি? ওরা দুজনই লম্বা। ওই কাপড়টাকে অনেক মানাইছে মানে কি? ওরা দুজনই খাটো। কিন্তু যখন কাপড়ের মধ্যে একজন লম্বা হয়ে যায়, একজন খাটো হয়ে যায়, তখন আমরা বলি ওদেরকে মানাই নাই, কেমন লাগে, ওদেরকে দেখতে মানাই নাই। তখন ওদের পিওরিটি নাই, বিশুদ্ধতা নাই। তাহলে এরকম সিচুয়েশনটা হচ্ছে আমার বিশুদ্ধ সিচুয়েশন বা হোমোজাইগাস সিচুয়েশন। হোমোজাইগাস সিচুয়েশন। আর এরকম সিচুয়েশন হচ্ছে আমার হেটারোজাইগাস সিচুয়েশন। হেটারোজাইগাস সিচুয়েশন। তোমরা একটু খেয়াল করো, আমি তোমাদেরকে পরে একটা ছবিও দেখাচ্ছি। এই যে দেখো, যখন সেম সেম জিন থাকবে, সেম সেম জিন থাকবে তখন হোমোজাইগাস। যখন সেম সেম জিন থাকবে তখন হোমোজাইগাস। যখন ডিফারেন্ট ডিফারেন্ট জিন থাকবে, একটা ছোট হাতের একটা বড় হাতের, দ্যাটস কল্ড হেটারোজাইগাস। আমি কি বুঝাতে পারছি? সবাইকে এটা বুঝছো? একদম সহজ জিনিস না? আচ্ছা, এখন আমরা এক্সপেরিমেন্ট করব। জাইগাস মানে হচ্ছে জাইগোট। জাইগোট শব্দ থেকে জাইগাস কথাটা আসছে। জাইগাস মানে হচ্ছে যে বাচ্চা, মেন কথা হচ্ছে এটা, বা দুটো জিনিস হচ্ছে একসাথে কম্বাইন্ড হবে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে জাইগাস, ঠিক আছে। সো আমরা যে এখানে যে দেখতেছি, এটা কে? এই যে একটু আগে তুমি যাকে দেখছো, এ কে? এ তো তুমি। তুমি বাবা মা থেকে হয়েছে, তুমি না? তাহলে এ তো তুমি, তার তুমি মানে কি? তুমি জাইগোট, তুমি জাইগাস। এই জন্য এ হচ্ছে হোমোজাইগাস। হোমো মানে একই টাইপের জাইগাস, মানে যার মধ্যে বাবা মা দুইজনের মিল আলা জাইগাস আছে। বাবা যা হইতে বলে মাও তাই হইতে বলে, কোনো মতামতের ভেদাভেদ নাই। আর এরা হচ্ছে দুষ্ট। এই যে ক্যাচাইল্লা কিছু কাপল থাকে না, রাস্তাঘাটে গেলেই খালি ঝগড়া করে, এখানে বসলেও ঝগড়া করে, ওখানে বসলেও ঝগড়া করে, এটা করলে ঝগড়া করে, ওটা করলে, এটা হচ্ছে ক্যাচাইল্লা কাপল, সেটা হচ্ছে হেটেরোজাইগাস। এখন মেন্ডেল তো ওনার পরীক্ষাতে সাকসেস হইছে, তাই না? উনি সফল হইছে। তাহলে তোমরাই বলো, মেন্ডেল যেহেতু পরীক্ষাতে সফল হইছে, মেন্ডেল কি ক্যাচেল্লা জিনিস দিয়ে শুরু করবে নাকি বেস্ট জিনিস দিয়ে শুরু করবে? আমাকে এটা বলো, মেন্ডেল কি করবে বলো? এটা কোন ক্লাসের ক্লাস হচ্ছে? এটা সবার ক্লাস হচ্ছে। আমি বলেই দিছি, এটা এসএসসি যারা 26 আসো তারাও এটা করতে পারবা, কারণ তোমাদের হচ্ছে জিনতত্ত্ব বিবর্তনের চ্যাপ্টার আছে। 9-এর ওরা, তোমরাও করতে পারবা। এসএসসি এইচএসসি 27 যারা করতে পারবা, এইচএসসি 26 যারা করতে পারবা, এইচএসসি 25 যারা অবভিয়াসলি করতে পারবা, কারণ এখান থেকে কোশ্চেন আসবেই তোমাদের পরীক্ষায়। তোমাদের তো শর্ট সিলেবাস আসবেই। আচ্ছা, সো তোমরাই বলো যে কাকে দিয়ে শুরু করবে? মেন্ডেল কি ক্যাচাইল্লা জিনিস দিয়ে শুরু করবে নাকি ভালো জিনিস দিয়ে শুরু করবে? মেন্ডেল তো সাকসেস হয়েছিল ওনার এক্সপেরিমেন্টে, অবশ্যই উনি ভালো জিনিস, বেস্ট জিনিস দিয়ে শুরু করবে।
এবং বেস্টটা কি, সেটা হচ্ছে বিশুদ্ধ জিনিস দিয়ে ও শুরু করবে। সো ও কি করলো, মানে মেন্ডেল, উনি, সরি ও বলা যাবে না, ঠিক আছে, আমার প্রিয় সায়েন্টিস্ট হচ্ছে মেন্ডেল, সো মেন্ডেলকে ও বলা যাবে না, উনি, হ্যাঁ। তো উনি কি করছে, উনি একদম বেস্ট জিনিস দিয়ে শুরু করছে। সো বেস্ট জিনিসটা হচ্ছে আমার বাবা এবং মা, ঠিক আছে। সো বাবার জিন উনি নিচে হচ্ছে টি এবং টি, বেস্ট, একদম বেস্ট, ঠিক আছে। আচ্ছা, এবং মায়ের জিনিস হচ্ছে উনি নিচে দুটো ছোট টি, মানে বিশুদ্ধ জিনিস নিয়ে শুরু করছে। এখন তোমাদের মধ্যে অনেক কনফিউশন লাগতে পারে, বলতে পারো যে আপু একটু আগে তো আপনি বাবাকে এমন, মানে এমন দেখাচ্ছিলেন যে এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে মা, তাই না? একটু আগে তো আপনি এমন দেখাচ্ছিলেন, হ্যাঁ এটা তো তুমি ছিলা, এই জন্য এমন দেখাচ্ছিলাম, কিন্তু এখন তুমি একটা সম্পূর্ণ মটরশুঁটি গাছ নিছো, ওর আবার বাবা মা আছে না, মানে তোমার বাবা মায়ের বাবা মা আছে না, তোমার দাদা দাদি আছে না, আছে তো, তাই না? তাহলে ওরও যে বাবা ছিল, মা ছিল, মানে বাবা, এখানে আমি যাকে বাবা হিসেবে নিচ্ছি, তার যে মানে দাদা দাদি ছিল, দুজনের মধ্যে অনেক মিল ছিল, দুজনই টি। আর ওর যে মা ছিল, ওদের মধ্যেও মিল ছিল, সো ওরাও দুজনই টি, কি টি, ছোট টি, ঠিক আছে। সো এরা কি, এরা হচ্ছে বিশুদ্ধ, ঠিক আছে, এরা কি, এরা হচ্ছে বিশুদ্ধ। এখন বাবা তোমাকে তৈরি করার জন্য কি তৈরি করবে সবার আগে বলো? তোমাকে তো বানাতে হবে বাবাকে, তার জন্য বাবা সবার আগে কি তৈরি করবে? জনন কোষ তৈরি করবে না? জনন কোষ তৈরি করবে না? আমরা জানি না জনন কোষ হলে, জনন কোষে কয়টা ক্রোমোজোম থাকে বলো তো? জনন কোষে কিন্তু 23টা ক্রোমোজোম থাকে, মানে 46টা ক্রোমোজোম হাফ হাফ হয়ে যায়, পুরা ভাগ হয়ে যায়। যেমন তোমাদেরকে আরো ক্লিয়ারলি আমি জিনিসটা বুঝাচ্ছি, যখন জনন কোষ তৈরি হবে তখন এখান থেকে একটা ক্রোমোজোম, এখান থেকে একটা ক্রোমোজোম, এখান থেকে একটা ক্রোমোজোম, এই 3টা ক্রোমোজোম একত্রিত হয়ে একটা জনন কোষ তৈরি করবে, অর্থাৎ সবকিছু হাফ 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 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, রিমি এবার পেজে এসে লিখছে যে 23, আমি কিন্তু এতক্ষণও রিমির কমেন্ট পড়ছি, ঠিক আছে, গ্রুপ থেকেও পড়ছি, তোমাদের গ্রুপ এবং পেজ আমি দুটোর কমেন্টই কন্টিনিউয়াসলি পড়তেছি, সমস্যা নেই, তোমরা পেজ থেকেও ক্লাস করতে পারো, গ্রুপ থেকেও করতে পারো, তোমাদের ব্যাপার। আচ্ছা, ঠিক আছে। সো আমরা এই সিচুয়েশনেও জনন কোষ তৈরির সময় সবসময় মনে রাখবো এটা একটা জনন কোষ, এটা একটা জনন কোষ, এটা একটা জনন কোষ, এটা একটা জনন কোষ। জনন কোষ তৈরির সময় প্রত্যেকটা অ্যালিল, অ্যালিল কেন, জিনেরই অপর নাম অ্যালিল, এটা একটা অ্যালিল, এটা একটা অ্যালিল, গত ক্লাসে আমরা অনেক ভালোভাবে এটা শিখছি, এটা একটা অ্যালিল, এটা একটা অ্যালিল, বা এটা একটা জিন, এটা একটা জিন। যখন দুইটা জিন একই সাথে থাকে তখন তাদেরকে আমরা অ্যালিল বলি, মানে অ্যালিল হচ্ছে দুইজন ভাই যাদেরকে একসাথে আমরা বলতেছি হচ্ছে জিন। সো এই যে আমাদের অ্যালিল, যেটা অ্যালিল আলাদা হয়ে যাবে, প্রত্যেকটা জনন কোষ একটা একটা করে অ্যালিল পাবে। দেখো প্রত্যেকটা জনন কোষ, এটা একটা কোষ, এই কোষ একটা অ্যালিল পাইছে, এই কোষ একটা অ্যালিল পাইছে, এরকম ভাবে ওরা হচ্ছে অ্যালিল পায়। আমি ক্লাসের এই পর্যায়ে এসে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, বইয়ের মধ্যে এমনে দাগ দিয়ে দিয়ে জাইগোট বানানো আছে, এই কাজটা কেউ করবা না, এই কাজটা কেউ শিখবা না, সবাই চেকার বোর্ড দিয়ে জাইগোট তৈরি করা শিখবা। কারণ পরবর্তীতে আমরা শুধু মোনোহাইব্রিড ক্রস পড়ছি, ডাইহাইব্রিড ক্রস পড়বো, এরপরে গিয়ে আমরা ট্রাইহাইব্রিড, টেট্রাহাইব্রিড ক্রস আছে যখন তোমরা ইউনিভার্সিটিতে উঠে যাবা। তো এটা হচ্ছে টেম্পোরারি, এই দাগ দিয়ে দিয়ে, মানে ইভেন যারা এসএসসি পরীক্ষাও দাও, তোমরা তো এইচএসসি, সো এইচএসসিতে তো এটা মাস্ট, এসএসসি পরীক্ষাও দাও, কেউ দাগ দিয়ে হচ্ছে গ্যামেট তৈরি করা, মানে জননকোষ তৈরি থেকে জাইগোট তৈরি করাটা শিখবা না, কেউ শিখবা না, চেকার বোর্ড দিয়ে শিখবা। এটা এত সহজ একটা প্রসেস, চেকার বোর্ড দিয়ে তৈরি করা শেখা, মানে এর মতো সহজ প্রসেস দুনিয়াতে দ্বিতীয়টা নাই। আমি তোমাদেরকে একটু দেখাই, দেখো আমরা চেকার বোর্ড দিয়ে তৈরি করা শিখবো, ঠিক আছে। দেখো চেকার বোর্ড দিয়ে কিভাবে তৈরি করতে হয়,
প্রথমে এরকম একটা বোর্ড আঁকতে হয়। হ্যাঁ, আচ্ছা, বোর্ড এঁকে এই সাইডে একটা দাগ দিতে হয়, এই সাইডে একটা দাগ দিতে হয়, এরকম করে একটা দাগ দিতে হয়। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য কালার চেঞ্জ করে নিচ্ছি। এটা হচ্ছে মা, এই দিক বরাবর মা যাবে, এবং আমি সাদা কালি দিয়ে বাবা লিখতেছি, এই দিক বরাবর বাবা যাবে। ঠিক আছে, সো বাবাতে ছিল একটা টি, বাবাতে ছিল আরেকটা টি, তাহলে এরকম। মাতে ছিল একটা ছোট টি এবং আরেকটা ছোট টি, এটা সবাই বুঝছো। মাতে একটা ছোট টি ছিল আর একটা ছোট টি ছিল, মাতে যেরকম ছিল আমি ওরকমই লিখছি। আপু দশমের বইতে যেমন আছে তেমন? আচ্ছা না, চেকার বোর্ডটা কিন্তু সাধারণত বইতে থাকে না, আমি তোমাদেরকে এখানেও একটু দেখাতে পারি, সবাই একটু খেয়াল করতে পারো। এই যে দেখো এভাবে করা আছে, ইট ইজ সো কনফিউজিং, এটা বোঝা যায় না যে এই ঘটনাটা সেখানে কি ঘটছে। তোমরা এটা বুঝছো কিনা বলো। বাবার যে দুটো জনন কোষ আমি এই বরাবর বসালাম, আর মায়ের যে দুটো জনন কোষ সেটা আমি ওই বরাবর বসালাম, সবাই বুঝছি? আচ্ছা, এখন এইটা কি আর এইটা কি? এটা তো জনন কোষ, বাবার জনন কোষ, এটা মায়ের জনন কোষ। এখন এদিক থেকে যখন আসতেছে তখন এটা এরকম টি, আর এদিক থেকে যখন আসতেছে তখন এটা এরকম টি, তাই না? এরকমই তো, এদিক থেকে গেলে এটা টি, এদিক থেকে গেলে এটা টি। তোমরা এখন আমাকে বলো, এরকম একটা সিচুয়েশনে এটা কি তৈরি করছি আমি, যেখানে বাবা একটা জনন কোষ দিছে, মা একটা জনন কোষ দিছে। বাবার জনন কোষ মানে শুক্রাণু, মায়ের জনন কোষ মানে ডিম্বাণু। তাহলে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে কি তৈরি হয়? খুবই সহজ কথা, শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে কি তৈরি হবে? সবাই বলো, কি তৈরি হবে? জাইগোট তৈরি হবে, খুবই সহজ। সো এটা কিন্তু বাচ্চা, এটা কিন্তু অলরেডি এটা বাচ্চা। ঠিক আছে, সেম এই দিক থেকে এসে আমি এখানে আবার টি লিখব, এই দিক থেকে এসে এখানে ছোট টি লিখব, এই দিক থেকে এসে এখানে আমি টি লিখব, এই দিক থেকে এসে উপর থেকে এসে আমি এখানে ছোট টি লিখব, এই দিক থেকে এসে আমি এখানে বড় টি লিখব, এবং এই দিক বরাবর এসে আমি ছোট টি লিখব। তাহলে যতগুলো বাচ্চা, যতগুলো জাইগোট পাওয়া গেছে সবাই কি জাইগোট? হেটারো জাইগোট না, বা হেটারো জাইগাস না? এখানে কি সব হেটারো জাইগাস পাওয়া গেছে কি যায় নাই? বলো আমাকে, এখানে সবাই হেটারো জাইগাস পাওয়া গেছে কি যায় নাই? আমাকে সেটা বলো। তাহলে এখানে যতগুলো হেটারোজাইগোট বা হেটারোজাইগাস পাওয়া গেছে এদেরকেই যদি আমি মিলাই দেই, অর্থাৎ আমি এই অংশটা একটু মুছে দিচ্ছি, সবাইটা বুঝছো যে সবগুলোই বড়টি আর ছোটটি পাওয়া গেছে, তাই না? দেখো এরকম পাওয়া গেছে। তাহলে এরা কি? এরা হচ্ছে জাইগোট কি F1। F1 কেন আমরা মনে আছে বলছিলাম? বাবা মাকে ক্রস করলে, অর্থাৎ প্যারেন্টাল জেনারেশনকে ক্রস করলে, এটা হচ্ছে ক্রস করলে যাদেরকে পাওয়া যায় তারা হচ্ছে F1 বা ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। সো এই ফার্স্ট ফিলিয়াল জেনারেশন হচ্ছে হেটারোজাইগোট। তাহলে একটু রিভিউ করে দেখো, যদি হোমোজাইগাস বাবা এবং হোমোজাইগাস মাকে ক্রস করানো হয় তাহলে প্রথম বংশধর যে হচ্ছে F1 বা ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, সেখানে এসে যেটা তৈরি হবে সেটা কি? সেটা হচ্ছে হেটারোজাইগোট। তোমাদের মনে কখনো প্রশ্ন এসেছে যে মেন্ডেল কিভাবে বুঝলো যে প্রকট বৈশিষ্ট্য লম্বা আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য খাটো? কোন বৈশিষ্ট্য প্রকট, কোন বৈশিষ্ট্য প্রচ্ছন্ন, এটা আইডেন্টিফাই করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে
বিশুদ্ধ বাবা মা কিন্তু উল্টো বৈশিষ্ট্য, উল্টো বৈশিষ্ট্য মানে কি, বিশুদ্ধ বাবা মার বিপরীত বৈশিষ্ট্য। দেখো, বিশুদ্ধ বাবা মার বিপরীত বৈশিষ্ট্য, বিশুদ্ধ বাবা মা দুইজনই, কিন্তু একজনের বৈশিষ্ট্য লম্বা আরেকজনের বৈশিষ্ট্য খাটো। সো বিশুদ্ধ বাবা মার বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হলে তাদের মধ্যে ক্রস করে যে হেটারোজাইগোট পাওয়া যায়, সেই হেটারোজাইগোটে যেই বৈশিষ্ট্য প্রকাশিত হয় সেটাই প্রকট বৈশিষ্ট্য। অর্থাৎ ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে, মানে আমি তোমাদেরকে এমন একটা কথা বলতেছি, এটা তোমরা খুব কম জায়গায় এই কথাটা শুনে থাকবা, কারণ এটা বইয়ের কোথাওই লেখা নাই যে হেটারোজাইগোট, হাউ টু ডিটারমাইন হেটারোজাইগোট, এটা কোথাও লেখা নাই, বইয়ের কোথাও এটা লেখা নাই, ঠিক আছে? এটা আমরা অনার্সে গিয়ে পড়াশোনা করে শিখছি। সো হেটারোজাইগোটের যে কনসেপ্টটা সেটা হচ্ছে এমন যে এই সিচুয়েশনে যেই বৈশিষ্ট্য প্রকাশ পাবে সেইটাই প্রকট বৈশিষ্ট্য। তাহলে জিনিসটা কি করতে হবে, মনে করো একটা আম দেখতে হচ্ছে এমন আর একটা আম দেখতে হচ্ছে এমন। এখন আমি বুঝবো কিভাবে যে এই আমটার বৈশিষ্ট্য প্রকট নাকি ওই আমটার বৈশিষ্ট্য প্রকট, মোটা হওয়াটা প্রকট নাকি খাটো হওয়ার মানে লম্বা হওয়াটা প্রকট, এবার চিকনা হওয়াটা প্রকট, আমি বুঝবো কিভাবে? মনের মধ্যে এই প্রশ্নটা আসে না? এই প্রশ্নটার উত্তর হচ্ছে খুবই সিম্পল। আমাকে এমন একটা আম নিতে হবে যে আমটা হচ্ছে একদম বিশুদ্ধ, যে একদম মোটা গাট্টা হয়েছে, এবং এর মধ্যে মোটা ছাড়া খাটো হওয়ার কোনো জিন নাই, আর এর মধ্যে খাটো ছাড়া মোটা হওয়ার কোনো জিন নাই। যেরকম ঘটনা এখানে ঘটছিল, এখানে সব কিছু মোটা হইছে, এখানে সব কিছু খাটো হইছে। এদের মধ্যে যখন আমি ক্রস করাবো, এর ফলে যে আমি বংশধরটা পাবো, এই বংশধরের আম যদি এমন হয় দেখতে, তাহলে বুঝতে হবে এইটাই প্রকট বৈশিষ্ট্য। আর এই বংশধরের আম যদি দেখতে এমন হয়, তাহলে বুঝতে হবে এইটাই প্রকট বৈশিষ্ট্য। তাহলে বিশুদ্ধ বাবা মার সাথে বিপরীত বৈশিষ্ট্য, বিপরীত বৈশিষ্ট্যের বিশুদ্ধ বাবা মায়ের সাথে ক্রস করানোর ফলে যে হেটারোজাইগোট তৈরি হয়, সেই হেটারোজাইগোটের প্রকট বৈশিষ্ট্যটাই হচ্ছে কি বলো? সেই হেটারোজাইগোটের প্রকট বৈশিষ্ট্যটাই হচ্ছে, মানে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। ঠিক আছে? ওকে, ফাইন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা তো F2 জেনারেশন তৈরি করব, তাই না? F2 জেনারেশন তৈরি করব। তো F2 জেনারেশন আমরা কিভাবে তৈরি করব আমরা একটু দেখি। আচ্ছা, F2 জেনারেশনের ঘটনাটা হচ্ছে এটা যে এবার আমরা যে P2 বংশধর নিব, এই P2 বংশধর মানে এদের সাথে এদের ক্রস হবে, অর্থাৎ এখন বাবাও যা মাও তাই। মানে এখান থেকে যে তুমি মটরশুঁটি গাছের বাচ্চাগুলা পাইলা, এই বাচ্চাগুলাকে তুমি নিজের মধ্যে আপস মে, হিন্দিতে যেটাকে বলে আপস মে ক্রস করাইতে হবে। আপস মে মানে কি? মানে হচ্ছে নিজেদের মধ্যেই ক্রস করাতে হবে। সো এদের মধ্যে নিজেদের মধ্যে আমি এখন ক্রস করাবো, ঠিক আছে? এই নিজেদের মধ্যে ক্রস করালে আমি যাদেরকে পাবো সেটা হচ্ছে F2 জেনারেশন। এখন তোমাদেরকে যে কোনো কিছুর ইয়ের পরে আমি কি বলছি, গ্যামেটস তৈরি করে নিবা। গ্যামেটস একটা হবে এমন গ্যামেটস, একটা হবে এমন গ্যামেটস, একটা হবে এমন গ্যামেট, একটা হবে এমন গ্যামেট, সেম আগের মতোই। দেখো এখান পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে, কারোর কোনো ঝামেলা আছে এইখান পর্যন্ত গ্যামেট তৈরি করা নিয়ে? এবার সেম আগের মতো আমরা আবারও চেকার বোর্ড দিয়ে গ্যামেটগুলো তৈরি করব। দেখো মনে করো এটা বাবা, সো আমি বাবা নিলাম। বাবার একটা বড় টি ছিল, একটা ছোট টি ছিল। এটা মা, মায়েরও একটা বড় টি ছিল, একটা ছোট টি ছিল। সবাই বুঝছি? আচ্ছা, এখানে টি, এখানে টি, এখানে টি, এখানে ছোট টি, এখানে বড় টি, এখানে ছোট টি, আর লাস্টে একটা পাবো দুটোই ছোট টি। সহজ না? তোমাদেরকে শিখাই দিছি, তোমরা গ্যামেট তৈরি করবা, চেকার বোর্ডে ফেলাবা, গ্যামেট তৈরি করবা, চেকার বোর্ডে ফেলাবা। এই জিনিস যদি পরীক্ষায় কেউ মুখস্থ করে যাও তার খবর আছে। গ্যামেট তৈরি করবা, চেকার বোর্ডে ফেলাবা, গ্যামেট তৈরি করবা, চেকার বোর্ডে ফেলাবা, শেষ।
সবাই আমাকে বলো, সবাই বলবা, না হলে আমি লিখবো না। এটা কি লম্বা না খাটো হবে? লম্বা না খাটো হবে বলো? প্রথম যেটা, এটা দুটো বড়টি লম্বা, এটা তো ছোটর কোনো জিনই নাই, ছোট হবে কেমনে? সো লম্বা। এখানে বড়টি ছোটটি, একটু আগে বড়টি ছোটটি ওয়ালারা কি হয়েছিল? লম্বা না? তাহলে এরাও লম্বা হবে, এরাও লম্বা হবে। আর লাস্টের এই দুষ্টু হবে কি? খাটো। খাটো বা ছোট একই কথা। হ্যাঁ, সবাই বুঝছো? সবাই বুঝছো? তাহলে F2 জেনারেশনে কয়টা লম্বা আর কয়টা খাটো বলো তো? আমি যদি অনুপাতটা করি, এখানে হচ্ছে লম্বা ইস টু খাটো সমান সমান 1 2 3 লম্বা ইস টু 1 হচ্ছে খাটো। তিনটা খাটো, ওই যে একজন একটু আগে কমেন্ট করছিল 75% লম্বা এন্ড 25% হচ্ছে খাটো। সেম, লম্বা হচ্ছে 3টা, খাটো হচ্ছে আমার 1টা। সবাই বুঝতে পারছি? এটা ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আমরা গত ক্লাসে একটা টার্ম শিখছিলাম, দুটো টার্ম শিখছিলাম, একটা হচ্ছে ফিনোটাইপ, একটা হচ্ছে জিনোটাইপ। জিনোটাইপ হচ্ছে এগুলা, এই যে টি 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 টি, তারপর হচ্ছে টি টি, মানে এটা আমার পড়াটা টেকনিক ছিল, ঠিক আছে? টি টি মানে হচ্ছে বড় হাতের টি, তারপর টি টি মানে হচ্ছে বড় হাতের টি ছোট হাতের টি, আর টি 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 এটা মানে হচ্ছে ছোট হাতের দুইটা টি, বুঝছো? সো এইরকম যে টার্মগুলো আমার ছিল, টি 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 এগুলা, সো এই টি 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 এইগুলা হচ্ছে জিনোটাইপ। আর ফিনোটাইপ হচ্ছে লম্বা নাকি খাটো, মোটা নাকি কালা, তারপর হচ্ছে মানে বিভিন্ন টার্ম, এগুলো হচ্ছে ফিনোটাইপ। হ্যাঁ, সো লম্বাটা হচ্ছে আমার, আমি যেই রেশিওটা বের করছি, এটা কিন্তু ওই যে বলছি ঢাবিতে কিন্তু কোশ্চিন আসবে, বাট ঘুরায় আসবে। লম্বা ইস টু খাটো, এই ঘটনাটা, এই যেখানে যে লম্বা ইস টু খাটো, এটা কি রেশিও? এটা মেন্ডেলের সূত্রের কি ফিনোটাইপিক রেশিও না জিনোটাইপিক রেশিও? এটা তোমাকে বুঝতে হবে। তোমরা আমাকে বলো তো এটা কি রেশিও? 3:1 যেটা, এটা ফিনোটাইপিক রেশিও নাকি জিনোটাইপিক রেশিও? দেখি তো কে সবার আগে বলতে পারে। যদিও ফেসবুকে আসলে গ্রুপে কমেন্ট একটু আগে পরে আসে, তো আমি গ্রুপ থেকেও একটা কমেন্ট পড়বো, ফেসবুক থেকেও একটা কমেন্ট পড়বো। বলো আমাকে, এটা ফিনোটাইপের বৈশিষ্ট্য নাকি জিনোটাইপের বৈশিষ্ট্য? একটু বলো, আমি নাম সহ বলবো। এমডি নাইম ইসলাম, ফিনোটাইপ। মুকিত, ফিনোটাইপ বানান হয় নাই। এই কি এটা? ফারহানুর রহমান লিখছে জিনোটাইপ। এটা জিনোটাইপ? জিনোটাইপ মানে টি 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 টি, এগুলা হচ্ছে জিনোটাইপ। আর ফিনোটাইপ বানান ফিনোটাইপ, ফিনোটাইপ। ঠিক আছে? যদিও তোমরা ফর দ্য ফার্স্ট টাইম এগুলো শিখতেছো, ব্যাপার না, এগুলা বানান ভুল হতেই পারে। আপু 6 দিন পর ইয়ার ফাইনাল পরীক্ষা, বায়োলজিতে কামব্যাক করতে পারবো? এইচএসসি পরীক্ষার চিন্তা করো, ইয়ার ফাইনাল পরীক্ষার চিন্তা করতে হবে না। পড়া কতটুকু বাদ আছে সেটা চিন্তা করো, সেটার উপর চিন্তা করে এইচএসসি পরীক্ষার চিন্তা করো। তোমাদের কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হবে। এইচএসসি ইয়ার ফাইনাল পরীক্ষার পর থেকে পড়া শুরু করলেও তুমি পারবা, বাট তোমাকে ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? সো ফিনোটাইপ মানে হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য, অর্থাৎ লম্বা খাটো, যেটা তুমি বাহ্যিকভাবে দেখতে পাও। এখন কে আমাকে বলতে পারবে এর জিনোটাইপিক রেশিও কত? মেন্ডেলের, এটা কিন্তু আমরা শিখলাম যেটা, এটা মেন্ডেলের প্রথম সূত্র। মেন্ডেলের প্রথম সূত্রের জিনোটাইপিক রেশিও কত? দেখো তো এখানে কয় রকমের জিন আছে। এটা এক রকমের জিন, এটা এক রকমের জিন, এবং এটা এক রকমের জিন, তাই না? এটা কয়টা আছে? একটা আছে। এটা কয়টা আছে? দুটো আছে। এটা কয়টা আছে? একটা আছে। সবাই এটা বুঝছো? মায়া লিখেছে 3:1 না। ফাতেমা আক্তার, শ্রীকান্ত দে, ইয়েস, শ্রীকান্ত কিন্তু অনেক মনোযোগী একটা স্টুডেন্ট, ঠিক আছে? আমাদের কোর্সেও এনরোল করছে। আচ্ছা, সো এই যে 1:2:1, 1:2:1 মানে, মানে হচ্ছে এখানে বড় হাতের টি একটা ছিল, বড় হাতের দুইটি সেম জিনিস একটা ছিল, ছোট হাতের দুইটা টি একটা ছিল, এবং বড় ছোট মিলায়ে দুটো ছিল।
দ্যাটস কল্ড জিনোটাইপিক রেশিও। আই থিঙ্ক জিনোটাইপিক রেশিও বলার পরে তোমরা ফিনোটাইপিক রেশিওটা ক্লিয়ার হয়েছে। এটা ফিনোটাইপিক রেশিওর অনুপাত, ওটা জিনোটাইপিক রেশিওর অনুপাত, এবং এই সবগুলো অনুপাত হচ্ছে মেন্ডেলের ফার্স্ট ল এর অনুপাত। ঠিক আছে? আচ্ছা, ক্লাসের এই ফাঁকে দুটো অ্যানাউন্সমেন্ট দিয়ে নিই। একটা হচ্ছে যারা 200-র মধ্যে আমাদের এনরোলমেন্ট করেছিলা, লাকি 40 জনকে জার্সি দেওয়ার কথা ছিল, এইটার র্যাফেল ড্র অলরেডি হয়ে গিয়েছে। আমরা জাস্ট পোস্টারে উঠাবো, উঠায়ে তোমাদেরকে দিয়ে দিব। সো পোস্টারটা জাস্ট ডিজাইন হয়ে আসতে যতটুকু দেরি, তার মধ্যেই আজকালের মধ্যেই তোমরা হচ্ছে অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবে যে কোন 40 জন হচ্ছে লাকি হইছো, এটা একটা। আর আরেকটা হচ্ছে তোমরা আমাকে একটু বলতে পারো যে আমাদের যেহেতু আজকে একটা ক্লাস 12 তারিখে, আমাদের নেক্সট ক্লাসটা হবে হচ্ছে 14 তারিখে এবং 15 তারিখে আসলে অলিম্পিয়াড। সো তোমরা আসলে নোট সাবমিট করা, অলিম্পিয়াড সব কিছুর জন্য অনেক কম সময় পাচ্ছ। মোরওভার ঈদের ছুটিটা অত ভালোভাবে শেষ হয় নাই। সো তোমরা যদি চাও, আমি গ্রুপে পোলও দিয়ে দিব, তোমরা যদি চাও আমরা অলিম্পিয়াডটা আর 2 দিন বাড়িয়ে নিতে পারি, মানে 2 দিন পরে নিতে পারি, 17-18 তারিখের দিকে নিতে পারি। ঠিক আছে? তাহলে হয়তো তোমাদের প্রিপারেশনটাও ভালো হলো। ইন দ্য মিন টাইম তোমরা নোটটা সাবমিট করলা, কারণ 14 তারিখে জাস্ট নোটটা সাবমিট করেই 15 তারিখে অলিম্পিয়াড দেওয়াটা তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। সো তোমরা যদি চাও তাহলে আমরা হচ্ছে এইভাবে সেট করতে পারি, 17 তারিখের দিকে 18 তারিখের দিকে অলিম্পিয়াডটা সেট করতে পারি। ঠিক আছে? এটা তোমাদের ইচ্ছা, মানে তোমরা যেটা বলবা তোমাদের ডিসিশনের উপর ডিপেন্ড করে এটা হবে। যেহেতু তোমরা মোস্ট অ্যাক্টিভ, এই জন্য আমি সবার আগে ইয়েতে কথাটা বললাম, ক্লাসে বললাম, দেন পরে হচ্ছে আমি আবার ইয়েতে বলবো, মানে গ্রুপে হচ্ছে পোল দিয়ে বলবো, সমস্যা নাই। ফাইন। সো আমাদের নেক্সট ক্লাসটা কিন্তু 14 তারিখে সেম টাইমে 7টার সময় হবে, 14 তারিখে। ঠিক আছে? আচ্ছা, সো আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গাতে আমরা একটু ব্যাক করি। সেটা হচ্ছে, আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে ওয়েব অ্যাপের অনেকে সমস্যা ফেস করতেছো, এটা আমাদের একটু টেকনিক্যাল ইস্যু, এটা সলভ হয়ে যাবে। ঠিক আছে? এটা নিয়ে অস্থির হওয়ার কিছু নাই, এটা দ্রুতই সলভ হয়ে যাবে। আর ক্লাসগুলো তো আমাদের এখনো স্টার্ট হয় নাই, আমাদের কোর্সের ক্লাস হচ্ছে জুলাইয়ের ফার্স্ট উইকে স্টার্ট হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমাদের জুলাইয়ের ফার্স্ট উইকে স্টার্ট হওয়ার মধ্যেই তোমরা আশা করি আমাদের যে সিক্রেট গ্রুপটা আছে ওটাতে তোমরা অলরেডি তো অনেকে জয়েন হয়ে গিয়েছো যারা ক্লাস করতেছো ওইখানে, বাট তারপরও বাকিরাও চলে আসবা। এটা নিয়ে অস্থির হওয়ার কিছু নাই। আমরা ক্লাসের আগে একটা প্রপার অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব যে অনেকদিন ক্লাস হচ্ছে। সো যারা ঢুকতে পারো না তখন যদি আমাকে মেসেজ করো বা আমাদের গ্রুপগুলোতে পোস্ট করো, এখান থেকে দেখে আমরা তোমার সমস্যাটা সমাধান করে দিব। ঠিক আছে? ওকে, তাহলে এইখানে আমরা শেষ করলাম হচ্ছে মেন্ডেলের ফার্স্ট ল। কিন্তু কথা হচ্ছে মেন্ডেলের ফার্স্ট ল আসলে কি বলতে চাইলো? এটা তো আমরা বুঝলাম যে হ্যাঁ মেন্ডেলের ফার্স্ট লতে এই কথা সেই কথা, হ্যান ত্যান হাবিজাবি এটা সেটা, বাট আসলে মেন্ডেলের ফার্স্ট লতে কি বলতে চাইলো? এইবার আমরা আসি যে মেন্ডেলের ফার্স্ট লয়ের কিছু টার্মের নাম আছে। ফার্স্ট হচ্ছে মোনোহাইব্রিড ক্রস। মেন্ডেলের ফার্স্ট ল কেন মোনোহাইব্রিড ক্রস? কারণ মেন্ডেলের ফার্স্ট লতে এক জোড়া বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, এক জোড়া বৈশিষ্ট্য। সেটা কি? সেটা হচ্ছে হাইটের বৈশিষ্ট্য, দৈর্ঘ্যের বৈশিষ্ট্য। এক জোড়া মানে কি? মানে হচ্ছে দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে লম্বা একটা হচ্ছে খাটো, বা একটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলা হয়েছে, মেনলি একটা ধরনের বৈশিষ্ট্য নিয়ে কথা বলা হয়েছে। দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে মোনোহাইব্রিড ক্রস। সেকেন্ড, জনন কোষ বিশুদ্ধতার সূত্র। আমরা যদি খেয়াল করি আগের যে ইয়েগুলো আমরা শিখছি, আমরা একটা খেয়াল করব যে কখনো এই যে চেকার বোর্ডটা খেয়াল করো, যখনই জনন কোষ বা গ্যামিট তৈরি হয়েছে কোনো বাড়ি কম্পালসারি না যে একজনের সাথে আরেকজন মিলেই যাবে। মানে মনে করো এমন না যে এই টি সবসময় একটা চিন্তা করে রাখছে যে যখনই আমি বড় টি হব আমি আরেকজন বড় টিকেই আমার ফ্রেন্ড হিসাবে নিব, বা একটা বড় টি চিন্তা করে রাখে নাই যে আমি ছোট টিকেই ফ্রেন্ড হিসাবে নিব, বা দুইটা ছোট টি কখনো ভেবে রাখে নাই যে আমরা সারা জীবন একসাথেই থাকবো। অর্থাৎ জনন কোষ সবসময় পিওর। জনন কোষ যখন কোষে জিনগুলো প্রবেশ করতেছিল তখন একদম পিওরলি প্রবেশ করছে, কে কারোর সাথে মিলে প্রবেশ করে নাই যে না আমি গেলে ও যাবে ও গেলে আমি যাবে, এরকম কোনো লিঙ্কেজ ছিল না। লিঙ্কেজ কথাটা কিন্তু গত ক্লাসে আমি তোমাদেরকে পড়াইছি। সো কোনো লিঙ্কেজ ছিল না যে এ গেলে ও যাবে ও গেলে এ যাবে। এই জন্য এদেরকে জনন কোষ বিশুদ্ধতার সূত্র বলে।
কারণ এরা হচ্ছে সব সময় একদম পিওর। লাস্ট হচ্ছে পৃথকীকরণ সূত্র। সেম, যে এইখানে আমাদের জনন কোষগুলো পৃথক হয়ে যেভাবে গ্যামেট তৈরি করলো এবং পরবর্তীতে আমাদের হচ্ছে জাইগোট তৈরি করলো, এটাই প্রমাণ, যেটা হচ্ছে পৃথকীকরণ সূত্র। কিন্তু মেন্ডেলের ফার্স্ট ল আসলে এটা বলতে চায় না। মেন্ডেলের ফার্স্ট ল আসলে এটা বলতে চায়, তোমরা একটু খেয়াল করে দেখবা, যেমন আমি যদি আমার কথা বলি, আমি অনেকটাই আমার বাবা মায়ের মতো না হয়ে, মানে হই নাই তা না, বাট আমার দাদার অনেক ক্যারেক্টারিস্টিক্স আমার মধ্যে আসছে। এখন তোমরাই চিন্তা করো, দাদার এই ক্যারেক্টারটা আমার মধ্যে কিভাবে আসলো? দাদার মতো তো আমার বাবা হয় নাই। তোমরা একটু বুঝো, আমার দাদার মতো আমার বাবা হয় নাই, বাট আমি আমার দাদার মতো হইছি। এই ঘটনাটা কিভাবে ঘটলো? তার মানে বাবার মধ্যে দাদার বৈশিষ্ট্যটা হারাই গেছিল না, বাবার মধ্যে দাদার বৈশিষ্ট্যটা কোথাও না কোথাও লুকায়িত অবস্থায় ছিল। এই কারণেই তো আমার মধ্যে এই বৈশিষ্ট্যটা প্রকাশ পাইছে। তোমরা একটু চিন্তা করে দেখো, আমাদের বাবা ছিল মহা লম্বা, বিশুদ্ধ লম্বা, মা ছিল মহা ছোট, বিশুদ্ধ ছোট, বাট এই বাবা মার বাচ্চা ছিল লম্বা। এই বাচ্চা আমাদের F1 জেনারেশনে ছোট বৈশিষ্ট্য, খাটো বৈশিষ্ট্যটা যদি হারাই যাইতো, তাহলে F2 জেনারেশনে জীবনেও তো খাটো পাওয়া যাইতো না। কিন্তু এই F1 জেনারেশনে খাটো বৈশিষ্ট্য আসলে হারাইছিল না। F1 জেনারেশনে খাটো বৈশিষ্ট্য হারাইছিল না, এই জন্যই F2 জেনারেশনে খাটো বৈশিষ্ট্য পাওয়া গেছে। যেরকমটা আমি তোমাদেরকে একটু আগে আমার উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, যে আমার বাবা তো দেখতে আমার দাদার মতো হয় নাই, তাহলে আমি কিভাবে আমার দাদার বৈশিষ্ট্য পাইলাম? হ্যাঁ, রেসেসিভ ছিল বা খাটো ছিল। সো আমি কিভাবে পাইলাম আমার দাদার বৈশিষ্ট্য? বলো, এভাবেই তো পাইছি, যে আমার বাবার মধ্যে দাদার বৈশিষ্ট্য কোথাও না কোথাও রেসেসিভ অবস্থায়, প্রচ্ছন্ন অবস্থায়, লুকায়িত অবস্থায় ছিল। এগুলো সব সিমিলার টার্ম, রেসেসিভ, প্রচ্ছন্ন, লুকায়িত অবস্থায় ছিল, এই কারণে আমি পাইছি। সো দিস ইজ হোয়াট মেন্ডেলের ফার্স্ট ল বলে। আমরা কিন্তু যখন ক্লাস 9-10-এ পড়ছি, আমরা খালি এই চেকারবোর্ড ফেকারবোর্ড একে চলে গেছি। মেন্ডেলের ফার্স্ট ল একদম ডেসক্রিপটিভ ওয়েতে কখনোই বলা ছিল না, যেটা আমরা ইন্টারে উঠে পড়ে থাকি। সো লেটস সি বই কি বলছে মেন্ডেলের ফার্স্ট ল নিয়ে। এটা কিন্তু অবশ্যই আমার কাছ থেকে তোমাদের বুঝে নিতে হবে, নাহলে পরে বুঝবা না। দেখো, সংকর জীবে, হোয়াট ইজ সংকর জীব? দ্য ফার্স্ট ফিলিয়াল জেনারেশন ইজ কল্ড সংকর জীব বা হাইব্রিড অর্গানিজম। ফার্স্ট ফিলিয়াল জেনারেশন মানে সংকর জীব, যেই জীবটা ক্রস হওয়ার মাধ্যমে তৈরি হয়েছিল। সো এই সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো, ওয়াই ইট ইজ কল্ড ফ্যাক্টর, আমরা আগেই বলছি যে মেন্ডেল জিন বলে যে কিছু আছে এটা সে জানতো না। সে বলছে যে একটা ফ্যাক্টর আছে, একটা ফ্যাক্টর আছে, এটা কিছু কিছু আছে। আমরা যখন কোনো কথা বলতে পারি না, আমরা বলি না কিছু একটা আছে, কিছু একটা আছে। সো মেন্ডেল ওইটাই বলছিল যে একটা ফ্যাক্টর আছে। সো বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো তোমরা একটু খেয়াল করো। এই যে আমি একদম সুন্দর করে মার্ক করি, খেয়াল করো সাদা কালি দিয়ে। সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো, বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলো, ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে। ইন মাই সিনারিও, আমার বাবা হচ্ছে সংকর জীব এবং আমার বাবার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করছিল, এবং বাবার যে জনন কোষ বা ওই যে সংকর জীবের যে জনন কোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে সংকর জীবের যে জিনগুলো পরস্পর থেকে পৃথক হয়ে আলাদা আলাদা জনন কোষে প্রবেশ করছে। সংকর জীব থেকে পৃথক হয়ে আলাদা আলাদা জনন কোষে প্রবেশ করছে। তাহলে মেন্ডেলের ফার্স্ট ল এটাই বলে। চলো আমরা ক্লাসে বসেই মেন্ডেলের ফার্স্ট লটা একটু মেমোরাইজ করে ফেলি। একদম এই জায়গাটা খালি মনে রাখবা, দ্যাটস কল্ড সংকর জীব। সংকর জীবে
বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলো পরস্পর থেকে বা পরস্পরের সাথে মিশ্রিত না হয়ে বা পৃথক না হয়ে এক কথায় পাশাপাশি অবস্থান করছে। দেখো, সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত না হয়ে পরস্পরের সাথে অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় আলাদা আলাদাভাবে প্রবেশ করে। এটাই মেন্ডেলের ফার্স্ট ল। তাহলে মেন্ডেলের ফার্স্ট লটা শুধু এই জায়গাটুকুর মধ্যেই সীমাবদ্ধ, মানে যখন আমরা ল এর ডেসক্রিপশনটা দিছি এই জায়গাটুকুর মধ্যে সীমাবদ্ধ। অথচ মানে তোমরা এই ছোট ছোট মানে জিনিসগুলাই আপু মুখস্থ করতে হয়, মুখস্থ করতে হয়, বায়োলজি মুখস্থ করতে হয়। কোন ম্যাথটা সূত্র ছাড়া করছো আমাকে বলো তো? ফিজিক্সের কোন ম্যাথটা ফর্মুলা ছাড়া করছো বলো তো? কেমিস্ট্রিতে কোন কোশ্চিনের অ্যান্সারটা বিক্রিয়া মুখস্থ করা ছাড়া করছো বলো তো? ইভেন সামটাইমস এমনও হয় যে বিক্রিয়ার সমতা এটাও মুখস্থ করতে হয়, কারণ কিছু করার থাকে না। অনেক সময় সমতা মাথা খাটাইতে গেলে এত বেশি টাইম লাগে যে পরীক্ষার হলে সেফ হ্যান্ডে যাওয়ার জন্য এটা মুখস্থ করতেই হয়, কিছু করার থাকে না। আমি বুঝাতে পারছি কথাটা? সো ব্যাপার হচ্ছে পরীক্ষায় যখন একটা সাদা খাতায় কিছু লিখতেছো এটা অবভিয়াসলি মুখস্থ, এটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, বরং আমি বলবো যে ইংলিশে যে প্যারাগ্রাফ লিখো না ওইটাই মুখস্থ না, কারণ ওইটা তুমি ফ্রি হ্যান্ড রাইটে লিখো। আদারওয়াইজ ইচ অ্যান্ড এভরিথিং ইজ মুখস্থ। বাট কথা হচ্ছে তুমি মুখস্থটা কিভাবে মনে রাখতেছো। তুমি হায়ার ম্যাথে যে পরিমাণ ত্রিকোণমিতির সূত্র মনে রাখতে হয়, যে প্রত্যেকটা মানে একদম শুরুর চ্যাপ্টার থেকে ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স, ডিফারেন্ট টাইপস অফ ভেক্টরস, ডিফারেন্ট ফর্মুলেশন অফ হচ্ছে সরলরেখা, ডিফারেন্ট ফর্মুলেশন অফ হচ্ছে বৃত্ত, এই যে এত কিছু যে মনে রাখতে হয়। আর ইভেন হায়ার ম্যাথ এমন একটা জায়গা, একটা সূত্র মনে রেখে 10টা অঙ্ক করার মতো জায়গা এটা না। আমি নিজে পড়ে আসছি, আমি অনেক হায়ার ম্যাথ দেখে ভয় পাইতাম, আমি তোমাদের দলের লোক, ঠিক আছে? আমি দেখছি যে বায়োলজিতে সমস্যা কোথায় আমি ধরাই দিই, আমাদের যে বোর্ড বইগুলো আছে এই বোর্ডগুলো লেখার প্যাটার্ন ভালো না। বাট এটা টু বি ভেরি অনেস্ট, যদিও তোমরা জানো যে আমার ডিপার্টমেন্টেরই স্যার এটা লিখছে, বাট লেখার প্যাটার্ন ভালো না। অর্থাৎ অনেক বেশি খেঁচা 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 করে সব কিছু একসাথে গুচকায় এরকম করে লেখা। যেরকম এই যে আমি যে এটা চেকার বোর্ড দিয়ে করলাম, তোমাদের বইতে এটা কি করা আছে, এমনি করে দুটো টান মারছে মানে দেখা যাচ্ছে না টি আর টি। এত না ডিটেলসে কেউ বুঝাইয়ে লিখতে পারে নাই, কারণ আসলে বইতে সম্ভব না, লিখতে গেলে বই তখন আবার এত মোটা হয়ে যাবে গা। সো এইটাই হচ্ছে সমস্যা বায়োলজির ক্ষেত্রে, যে বায়োলজি ইনফরমেশনগুলো মনে হয় যে মুখস্থ করতে হবে। যেমন তোমার কাছে মনে হবে যে হ্যাঁ মেন্ডেলের প্রথম সূত্র আমাকে মুখস্থ করতে হবে, বাট মেন্ডেলের প্রথম সূত্রের জায়গাটা তোমাকে ধরতে হবে যে কোন জায়গাটা তুমি মুখস্থ করবা। তুমি এটা মুখস্থ করবা যে এটা আমার সংকর জীব, এই সংকর জীবে ফ্যাক্টরগুলো, জিন বলবো না কারণ মেন্ডেল জিন জানতো না, পরস্পরের সাথে মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করছে এবং জননকোষ সৃষ্টির সময় আলাদা আলাদাভাবে প্রবেশ করছে। শেষ। কারোর কোনো সমস্যা আছে আমাকে বলো? কারোর কোনো সমস্যা আছে আমাকে বলো? আমরা মেন্ডেলের প্রথম সূত্র শিখে ফেলছি। তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন যে তোমরা মেন্ডেলের প্রথম সূত্র শিখে ফেলছো। এই ক্লাসটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল তুন্দ্রা রিজিয়নে রেকর্ড আকারে পেয়ে যাবা, ঠিক আছে? যারা ক্লাসে দেখো এটা তোমরা ফর দ্য ফার্স্ট টাইম শিখতেছো, একটু সমস্যা হবে, তোমরা আবার ক্লাসটা অবশ্যই রেকর্ড দেখে নিবা, একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সো এই ঘটনারই পরিপ্রেক্ষিতে বইয়ের এই জিনিসটা তোমরা চেক করবা, সেটা হচ্ছে কালো বর্ণের গিনিপিগ আর বাদামি বর্ণের গিনিপিগের মধ্যে যখন হচ্ছে ক্রস হয় তখনও 3টা কালো বর্ণ এবং একটা বাদামি বর্ণের গিনিপিগ পাওয়া যায়, হুবহু সেম, হুবহু সেম আগেরটার মতোই। তো এইটা তোমরা হচ্ছে মানে এটা একটু চেক করবা, ঠিক আছে? আমরা এখন আসি খুবই মজার খুবই ইন্টারেস্টিং টার্মে, দ্যাটস কল্ড এক্সেপশন অফ মেন্ডেল ফার্স্ট ল। আমাদের পরীক্ষায় আসলে মেন্ডেল, আমরা তো একটু বড় হয়ে গেছি, সো আমাদের মেন্ডেলের ফার্স্ট ল পরীক্ষায় না এসে এক্সেপশনসগুলোই আসলে আসবে। সো এক্সেপশনগুলোর জন্য কি করতে হবে, আমাদের অনেক কষ্ট করতে হবে না, একেবারেই সহজ, একেবারেই সহজ, ঠিক আছে? আমরা এটা সেকেন্ড লটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, দ্যাটস ওয়াই আমি স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, এই যে দেখো প্রথম সূত্রের 3টা ব্যতিক্রম আছে, কি কি আগে চলো একটু দেখাই নিই। প্রথম সূত্রের প্রথম ব্যতিক্রম হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স, মানে অসম্পূর্ণ প্রকটতা।
অসম্পূর্ণ প্রকটতা। আচ্ছা, তোমরা আমাকে বলো, যখন F1 জেনারেশন ছিল সম্পূর্ণ প্রকট হওয়ার কারণে কি ঘটনা ঘটছিল? লম্বা হয়ে গেছিল। আমি তোমাদেরকে যেটা বুঝাইছি যে আমরা F1 জেনারেশনটাকে টার্গেট করব, F1 জেনারেশনের যেই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে দ্যাটস কল প্রকট বৈশিষ্ট্য, বলছিলাম না? আচ্ছা, এখানে যে প্রকট সে পুরোপুরি প্রকট হতে পারে না, সে পারিবারিক চাপে আছে, ঠিক আছে? সো যেটা হয়, যদি একটা লাল ফুল আর যদি একটা সাদা ফুলের মধ্যে ক্রস হয়, যদি একটা লাল ফুল একটা সাদা ফুলের মধ্যে ক্রস হয় এবং আমি ধরে নেই যে লাল ফুলটা হচ্ছে এখানে প্রকট, তাহলে আমার F1 জেনারেশনটা কেমন হওয়া উচিত ছিল বলো? লাল হওয়া উচিত ছিল, কিন্তু এখানে লালটা প্রকট হতে পারে না। দ্যাটস ওয়াই এই জায়গাতে লাল আর সাদা মিলে, দেখবা তোমার যারা ড্রয়িং করো খেয়াল করে দেখবা, লাল আর সাদা যদি মিক্স করো তাহলে পিঙ্ক কালার হয়ে যায়। সো এই জায়গাতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অসম্পূর্ণভাবে প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। প্রকট বৈশিষ্ট্যটা সম্পূর্ণরূপে প্রকাশ পায় না। খুবই সহজ। লাল যদি হয় RR এবং সাদা যদি হয় RW, এটা হচ্ছে বাবা, এটা মা। লালের জন্য দায়ী হচ্ছে R, সাদার জন্য দায়ী হচ্ছে ছোট r। এখানে গ্যামেট তৈরি হবে, এটা হচ্ছে P1, এটা হচ্ছে G1, G1 মানে হচ্ছে গ্যামেট, সংক্ষেপে লিখলাম। এদের মধ্যে যখন ক্রস হইছে এরকম তৈরি হবে, দে আর অল গুলাবি, ঠিক আছে? গুলাবি মানে কি জানো? ওই যেটা গান গান ইয়ে করো না, ঠিক আছে? গানটা কি জানো? ওই যে গুলাবি সারিয়া নে লালি লাল লাল, পড়ছো না? মানে শুনছো না গানটা? নাচছো না অনেকে? আমি তো নাচছি, আমি তো বড় হয়ে নাচছি, তো তোমরা তো নাচেরই কথা, ঠিক আছে? সো এই গুলাবি হয়ে যায়, এই লাল আর সাদা মিলে গুলাবি হয়ে যায়, বুঝছো? এখন এটা তো F1, এখন এই গুলাবি গুলাবির যখন ক্রস হয়, আচ্ছা এটা মার্ক করা দরকার না, এভাবে এই গুলাবি গুলাবির যখন ক্রস হয় তখন যেটা হয়, এই গুলাবি আর গুলাবির ক্রস হইছে মানে এটা হচ্ছে আমার P2, এটা আমার G2, and now comes to the F2। দেখা যাক F2 কি হয়। সেম আমরা আগের মতো যদি একটা চেকার বোর্ড এখানে আঁকি, আমরা দেখতে পাবো বাবা মা, আর 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 এই যে এখান থেকে এক দুইটার, ওখান থেকে দুইটার, ফাইন। আর 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 এটা কি কালার হবে? সবাই বলো এটা কি কালার হবে? দেখো, লাল হওয়ার জন্য দায়ী আর, তার মানে এটা অবভিয়াসলি লাল হবে। আর 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 থাকলে কি হয়? গুলাবি হয়, গুলাবি হবে, ঠিক আছে? এটা গোলাপি হবে। আচ্ছা, দেন লাস্টে হচ্ছে ছোট হাতের যেটা আর হয়, এই দেখো ছোট হাতের আর হলে কি ছিল? সাদা, সো সাদা হবে। কে আমাকে বলতে পারবে, কে আমাকে বলতে পারবে মেন্ডেলের ফার্স্ট ল এর এক্সেপশন কোডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপিক রেশিও কত? শ্রীকান্ত লিখেছে ফিনোটাইপিক রেশিও হচ্ছে 3:1, জিনোটাইপিক রেশিও হচ্ছে 1:2:1। তুমি একটু খেয়াল করো, তুমি একটু খেয়াল করো ভাইয়া, এখানে কি আসলেই ফিনোটাইপিক রেশিও 3:1? এটা তো এক্সেপশন, দ্যাট মিনস রেশিওটা চেঞ্জ হবে না। তুমি তো ফার্স্ট লতে এক্সেপশন পড়ছো 1:2:1, রাইট? মানে
এটা জিনোটাইপ পড়ছো, ফিনোটাইপ পড়ছো কত 3:1 পড়ছো না? তাহলে এখানে জিনোটাইপ রেশিও তো সেম থাকবে, জিনে আবার কি পরিবর্তন আছে? জিনোটাইপিক রেশিও মেন্ডেলের যতগুলো ল আছে সব ক্ষেত্রে 1:2:1, সব ক্ষেত্রে এক। বাট ফিনোটাইপিক রেশিও হচ্ছে 1:2:1, কারণ একটা লাল, দুটো গোলাপি এবং একটা সাদা। সো ফিনোটাইপিক রেশিও হচ্ছে মেন্ডেলের ফার্স্ট ল এর এক্সেপশনের 1:2:1 বা অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্সের অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকট মানে সম্পূর্ণ প্রকট হতে পারছে না, অন্যের সাথে মিশে গেছে। ওর ডিসিশন মানে ব্যাপারটা হচ্ছে বাবা অনেক করে চাচ্ছিল ইঞ্জিনিয়ার হোক, আমার বাচ্চা ইঞ্জিনিয়ার হোক, বাট মায়ের ইনফ্লুয়েন্সে সে মায়ের সাথে মিশে এমন হয়েছে এখন ডাক্তার আর ইঞ্জিনিয়ারের মাঝের পন্থায় চলে গেছে। সেটা হচ্ছে মনে করো কি হয়েছে, ঢাবিতে পড়ছে। ঠিক আছে, এই ঘটনা ঘটছে। আমরা কিটা বুঝছি? ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা। এর পরের জায়গাটা হচ্ছে কোডমিনেন্স বা সমপ্রকটতা, মানে একই সাথে ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার। বুয়েটে একটা ডিপার্টমেন্ট আছে, মানে একটা সাবজেক্ট আছে বলতে পারো, সেটার নাম হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। বুঝছো? আই থিঙ্ক দিস ইজ দ্য টার্ম কোডমিনেন্স। যে বুয়েটে পড়ছে আবার মেডিকেলে পড়ছে, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, মানে আমার একটা ফ্রেন্ড পড়ছিল, মানে মিথ্যা কথা বলবো না, আমার আসলে বুয়েট কখনো টার্গেট ছিল না, বাট কেন যদি মনে হইতো বুয়েটে পড়লে ওই সাবজেক্টটাতে পড়া যায় বা ওই সাবজেক্টটা হচ্ছে পড়বো, এরকম মনে হইতো মাঝে মাঝে। সো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে মানে বুয়েটের যে সাবজেক্টটা সেটা হচ্ছে এই ঘটনা। সেটা কি? কোডমিনেন্স। মানে এখানে একটা বাদামি গরু আছে, একটা সাদা গরু আছে। সো হওয়া উচিত ছিল কি, তিনটা, যদি আমি ধরি যে এটা প্রকট, তাহলে তিনটা বাদামি গরু আর একটা সাদা গরু হওয়া উচিত ছিল। বাট এখানে যে ঘটনাটা ঘটে, এখানে হচ্ছে বাদামির মধ্যে বা সাদার মধ্যে বাদামি ছোপ ছোপ গরু হয়। দুইটা বৈশিষ্ট্যের প্রকাশ পাইছে, দেখছো খেয়াল করে? দুইটা বৈশিষ্ট্য প্রকাশ পাইছে, মানে ইঞ্জিনিয়ারিংও পড়া হয়েছে, মেডিকেলও পড়া হয়েছে, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা পারফেক্ট এক্সাম্পল একদম। সো এখানে দুটো বৈশিষ্ট্যই প্রকাশ পেয়ে গিয়েছে, দেখছো? ছোপ ছোপ দাগ। এখানে রেশিও কত হবে? এখানেও সেম রেশিও হবে। মনে করো আগেরটাতে যাই, লাল আর সাদা ফুল, এই যে গোলাপি যে ফুল দুটো, এটা গোলাপি না হয়ে হবে সাদার মধ্যে লাল ছোপ ছোপ ফুল। সেম সেম ফিনোটাইপিক রেশিও, সেম আগের মতোই হুবহু এক। আমাদের ইনকমপ্লিট ডমিনেন্স আর কোডমিনেন্স মানে অসম্পূর্ণ প্রকটতা আর সহপ্রকটতা বা সমপ্রকটতা সব সেম, জাস্ট ওদের ফিনোটাইপিক এক্সপ্রেশনটা ভিন্ন। একজন একজনের সাথে মিক্সিং হয়ে কিছু একটা দিবে, আরেকজন বলবে তুমিও থাকো আমিও থাকি, দুইজন মিলে যা করার করি। তোমাদেরকে এমন একটা ছবি এখন দেখাবো যেটা তোমার লাইফ চেঞ্জ করে দিবে, দেখবা? দেখো এই ছবিটা কই, ছবিটা আসে নাই? ও শিট, ছবিটা আসে নাই। তোমাদেরকে আচ্ছা একটা মিনিট, আমি তোমাদেরকে ছবিটা দেখাই দিতেছি। এটা হচ্ছে সেই ছবি, আমি একটু ফোকাস করি, দেখি তোমরা দেখতে পাও কিনা। দেখা কি যাই, ফোকাস নিচ্ছে না। আচ্ছা এটা আমি একটু শেয়ার করে দিই।
আপু গ্রুপে পোস্ট করে দিন। হ্যাঁ, এটা ভালো আইডিয়া, বাট আমি চাচ্ছিলাম যে হচ্ছে একটু তোমাদেরকে আমি এটা দেখাবো, ঠিক আছে? এটা খুবই মানে দারুণ একটা জিনিস, এটা দেখাইলে মানে তোমাদের লাইফটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? এটা এমন একটা জিনিস, দেখো এই যে চলে আসছে, দেখছো? এই যে দেখো, যখন লাল আর সাদা মিলছিল পিঙ্ক হয়েছিল, দ্যাটস কল্ড ইনকমপ্লিট ডমিনেন্স, মানে যে আমার অসম্পূর্ণ প্রকটতা, কেউ কারো বৈশিষ্ট্যকে প্রকট করতে পারলো না। আর যখন লাল এবং সাদা দুটোই আছে, দ্যাটস কল্ড কোডমিনেন্স। দেখো লাল এবং সাদা মিলে, লাল সাদা মিলে একটা ছোপ ছোপ মানে কিছু পাপড়ি লাল কিছু পাপড়ি সাদা মিলে তৈরি করছে, দ্যাটস কল্ড হচ্ছে কোডমিনেন্স। সবাই কি বুঝতে পারছো ইনকমপ্লিট ডমিনেন্স আর কোডমিনেন্সের মধ্যে পার্থক্য? অনেক সময় কিন্তু খ মার্কেটে চলে আসে পার্থক্যটা। সবাই আমাকে একটু বলো যেটা বুঝতে পারছো কিনা, সবাই একটু বলো দ্রুত বলো, তাহলে এটা আমি সরাই ফেলবো। আচ্ছা, সো আমাদের বই কি বলছিল এই জায়গায় আমরা একটু দেখি। এই যে দেখো, আমাদের এখানে ওই যে কথাগুলো আমি বলেছি এতক্ষণ ধরে সেগুলোই বলেছে। আমি শুধু একটু এটা বলে দিই, দেখো যখন একজোড়া বিপরীত বর্ষীয় সম্পন্ন দুটি জীবে সংকরায়ন ঘটে, যেটা আগের ঘটনায় আমরা বলছি যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য ছিল, একটা লাল ছিল একটা সাদা ছিল, সম্পূর্ণ বিপরীত বৈশিষ্ট্য সংকরায়ন ঘটে, তখন F1 প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ হয়। তখন F1-এ কেউ একটা পূর্ণাঙ্গ ফিনোটাইপিক প্রকাশে ব্যর্থ হয় এবং মাঝামাঝি বৈশিষ্ট্যের একটা ক্যারেক্টার ওরা হচ্ছে উদ্ভাবন করে। অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী এই জিনটাকে আমরা ইন্টারমিডিয়েট জিন বলি। এটা পরবর্তীতে পড়বা যখন আর একটু বড় হবা, বারবার বারবার পড়তে পড়তে, এটা এমসিকিউর জন্য একটা ইম্পর্টেন্ট লাইন, সো এটা এমনি দাগাই দিলাম। এবং এখানে 3:1 এর পরিবর্তে 1:2:1 দাঁড়াই, আমরা যেটা অলরেডি বুঝে গেছি, খুব সুন্দর করে বুঝে গেছি। আমরা যখন মেন্ডেলের ফার্স্ট ল ভালোভাবে বুঝছি, আমাদের কিছু প্রয়োজন নাই আসলে। এই যে দেখো, এই জিনিসটা কিন্তু ফলো করবা না কেউ, এই যে এমনি যে কাটাকুটি খাটাখুটি, হ্যাঁ এগুলা কেউ ফলো করবা না, সবাই চেকার বোর্ড দিয়ে এটা আঁকবা। আচ্ছা, সো এটা ডান। কোডমিনেন্সে যাই। কোডমিনেন্স হচ্ছে আমাদের সেম, দুইটাই সমানভাবে প্রকাশিত হয়। এই যে দেখো, উভয় বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশিত হয়, তখন তাকে আমরা হচ্ছে সম প্রকটতা বলি। এই যে সাদার মাঝে চেক চেক যুক্ত, এখানে ছবি দেয় নাই, চেক চেক যুক্ত মানে হচ্ছে ছবি দেয় নাই আর কি, ছোপ ছোপ দাগ যুক্ত। আচ্ছা, আমরা আমাদের ক্লাসের লাস্ট টপিকে চলে আসছি, সেটা হচ্ছে লিথাল জিন। লিথাল জিন হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের লাস্ট এক্সেপশন বলতে পারো, সেটা হচ্ছে লিথাল জিন। আমি একদম সহজে বলি ঘটনাটা, দেখো রেশিওটা খেয়াল করো, 2:1। তুমি এতক্ষণ ফিনোটাইপিক রেশিও পড়ছো 1:1, 1:2:1, প্রতিবারই যোগফল কত ছিল? 4 ছিল না? প্রতিবারই যোগফল কত ছিল? 4 ছিল না? তাহলে এই যে প্রতিবারই যে যোগফল আমার 4 ছিল, এই 4 যোগফল এখন 3 হয়ে গেছে। খেয়াল করো, 3 হয়ে গেছে, মানে 2:1 যেটা, এটা 2 + 1 সমান সমান হচ্ছে আমার 3 হয়ে গেছে। এই যে 3 হয়ে গেছে তার মানে কি? একটা গড ভ্যানিশড, একটাই পৃথিবীতে আর নাই। তার মানে লিথাল জিন হচ্ছে এমন একটা জিন যেটার কারণে মৃত্যু হয় কারোর, অর্থাৎ লিথাল জিনের কারণে একটা বাচ্চার এখানে মৃত্যু হয়ে যায়। এখন কথা হচ্ছে কোন বাচ্চাটা মৃত্যু হয়? ওই বড় হাতের দুটো তীর মানে কোন সিচুয়েশনে মৃত্যু হয়? দেখো সিচুয়েশনটা কি এমন আপু, সিচুয়েশনটা কি এমন নাকি সিচুয়েশনটা এমন? এই সিচুয়েশন নাকি এই সিচুয়েশন, কোন সিচুয়েশনে এটার মৃত্যু হয়? ঠিক আছে, আচ্ছা তো আমরা একটু যদি বই ফলো করি, আমাদের দেখো এখানে বইতে বলা আছে প্রকট লিথাল জিন হোমোজাইগাস বা হেটেরোজাইগাস উভয় অবস্থায় জীবের মৃত্যু কিংবা
আঙ্গিক বৈকলাঙ্গ ঘটাতে পারে। অর্থাৎ লিথাল জিনটা যদি প্রকট জিন ক্যারি করে, সে এই অবস্থাতেও মৃত্যু ঘটাতে পারে, এই অবস্থাতেও মৃত্যু ঘটাতে পারে। আর প্রচ্ছন্ন লিথাল জিন সবসময় এই অবস্থাতেই মৃত্যু ঘটায়। তার মানে সিচুয়েশন আসলে কি দাঁড়াইলো? এই অবস্থাতে জীব যে কোনো একটা ভাবেই মরতে পারে। এই সিচুয়েশনেও মরতে পারে, এই সিচুয়েশনেও মরতে পারে, এই সিচুয়েশনেও মরতে পারে। দেখো, আমি যখন তোমাদের মতো বয়সে ছিলাম, আমি অনেক বোঝার চেষ্টা করতাম যে এই তিনটা সিচুয়েশনের মধ্যে আসলে কোন সিচুয়েশনে মানে মরবে। আমি অনেক বোঝার চেষ্টা করতাম কোন সিচুয়েশনে মরবে, কোন সিচুয়েশনে মরবে। এটার অ্যান্সার আমি তখন পাইছি যখন আমি ইউনিভার্সিটি লেভেলে উঠছি। এটার অ্যান্সার হচ্ছে আসলে এটা, যে কোনো টাইম মরতে পারে। আমরা যে 4টা জীব চিন্তা করতেছি, F2 জেনারেশনে 4টা আমাদের জীব হয়, যে কোনো অবস্থাতেই মরতে পারে। তাহলে কোনটা মরবে? এটা এক এক জীবের এক একটা অবস্থাতে মৃত্যুবরণ করে। কেন? মনে করো আমার শরীরে এই টিটা হচ্ছে লিথাল জিন ক্যারি করে, ঠিক আছে? এইটা যদি হচ্ছে আমার মানে লিথাল জিন ক্যারি করে, তাহলে এই অবস্থাতে মরবে। বা এই অবস্থাতে আমার হাত পা অবিলিক আঙ্গুলন থাকবে না। সবসময় যে মারা যায় তা না কিন্তু, হ্যাঁ। ড্রসোফিলা যে মাসি আছে, যেটার উপর জেনেটিক্সের ইমেন্স লেভেলের গবেষণা করা হয়েছে ড্রসোফিলা মাসির উপরে, হ্যাঁ, ওর হচ্ছে লুপ্তপ্রায় একটা ডানা আছে, মানে ওর একটা ডানা নাই। কেন নাই? ওর একটা ডানা নাই কারণ শুধুমাত্র লিথাল জিনের কারণে ওর ডানাটা নাই। তুমি যখন জেনেটিক্সের ভেতরে চলে যাবা, এমন মজাটা পাবা না। দুনিয়াতে কিসের ম্যাথ, কিসের ফিজিক্স, কিচ্ছু ভাল লাগবে না, খালি জেনেটিক্স ভাল লাগবে। আমি বারবারই বলতেছি, আমি কিন্তু তোমাদের দিককার লোক ছিলাম। আমার জীবনে কোনোদিন বায়োলজি ভাল লাগতো না। আমি এই জন্য কখনো ডাক্তার হইতে চাই নাই, ডাক্তার হওয়ার কথা ভুলেও চিন্তা করি নাই। আর ফিজিক্স এবং ম্যাথের কথা যদি বলি, আমি ছোটবেলা থেকে অনেক বেশি ম্যাথ করতাম, আমার জেনারেল ম্যাথটা অনেক ভালো লাগতো। বাট হায়ার ম্যাথে এসে কেন জানি আমার মনে হয়েছে অনেক কিছুই মুখস্থ করতে হয়। সো আমার তখন মাথাটা গরম হয়ে গেছে যে আমি ভাই ম্যাথ কেন মুখস্থ করতে যাব, যে আমি কোনোদিন সম্পাদ্য উপপাদ্য বুঝা ছাড়া মুখস্থ করি নাই, মানে মনে রাখি নাই, আমি সেটা কেন মুখস্থ করতে যাব। সো আমার ভালো লাগা সাবজেক্ট সবসময় ছিল কেমিস্ট্রি, ঠিক আছে? আমি এখনও মানে আমি লাস্ট যতগুলো টিউশন করাইছি অফলাইনে, সবসময় বায়োলজি আর কেমিস্ট্রি একসাথে পড়াইছি। এবং অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে আমার সব থেকে ফেভারিট সাবজেক্ট। আমি অর্গানিক কেমিস্ট্রি বলতে পাগল, আমার এত ভালো লাগে অর্গানিক কেমিস্ট্রি। এবং ইন্টারের অর্গানিক কেমিস্ট্রি আমি নিজে মানে সুন্দর করে নোট করে করে পড়েছি। মানে সুযোগ পেলে হচ্ছে মানে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আপু বইতে তো টিটি মৃত্যু দেখাইছে, এটাই তো তোমাদের মতো বয়সে আমি এটাই ভাবতাম যে বইতে টিটি মৃত্যু দেখাইছে, তাহলে সারা জীবন মনে হয় টিটি মরে না। বইতে দেখাইছে, দেখাতে মন চাইছে দেখাইছে, বাট এটা যে কোনো সিচুয়েশনশিপে মরতে পারে। অর্থাৎ লিথাল জিন কে ক্যারি করবে এটা এক একটা জীবের উপর ভ্যারি করে এটা ডিপেন্ড করে। কারণ লিথাল জিন হচ্ছে মিউটেটেড জিন। আমরা মিউটেশন পড়ছিলাম না, আকস্মিক পরিবর্তনালা জিন। মনে করো আমার বডির কোনো একটা জিন বলতেছিল যে হ্যাঁ আমার একটা হাতের পাখনা লাগবে, বাট হঠাৎ করে সেই জিনটা মিউটেশন হলো এবং জিনটা বলল যে না আর মিউটেশন লাগবে না। রিমি লিখছে অর্গানিক কেমিস্ট্রি কি খুব হার্ড? অর্গানিক কেমিস্ট্রি টু বি ভেরি অনেস্ট ইট ইজ হার্ড। আমি মিথ্যা কথা বলবো না যে না এটা অনেক সহজ, বুঝে বললে সহজ, হ্যান ত্যান, না, ইট ইজ হার্ড। বাট ওই যে সেম এই অধ্যায়টা মানে ইন্টারের এমন অনেক স্টুডেন্ট আছে, তোমরা অনেকে আসলে 25-এর ব্যাচ আসো এখানে ক্লাস করতেছো, 26-এর ব্যাচ আসো ক্লাস করতেছো, আমি জানি অনেকের কাছে এই চ্যাপ্টারটা অনেক কঠিন লাগার জায়গা। বাট এটা যখন তুমি এটা খেয়াল করবা, আমি কিন্তু শুধু ফার্স্ট ল বুঝাইছি। আমি তো ফার্স্ট ল দুটো এক্সেপশনে আমি টাচও করি নাই। কেন? আমি তোকে ফার্স্ট লতেই সুন্দর করে সব বুঝাই দিছি। তুমি সেকেন্ড ল খালি একটু রিডিং দিবা, ব্যাস। তোমার কিন্তু সেকেন্ড ল মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? মানে এক্সেপশনগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এবার তুমি যখন সেকেন্ড লতে ঢুকবা, তুমি যখন সেকেন্ড ল খালি যদি বুঝে যাও, তোমার মনে হবে দুনিয়াতে আমি খালি এই চ্যাপ্টারই পড়বো। এবং জিওলজি যখনই পরীক্ষা দিবা, তোমার মাইন্ডের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে এই অধ্যায় থেকে একটা সৃজনশীল আমার ডান, এখন দেখি বাকি কোন অধ্যায়টি আমি সৃজনশীল লিখতে পারি। তোমার মাইন্ডের মধ্যে এটা সেট আপ হয়ে যাবে, দেখবা খেয়াল করে। এই যে ছোপ ছোপ মুরগিওয়ালা যে কোশ্চিনটা না, এটা 2018 সালে কোশ্চিন আমি লিখে আসছিলাম পরীক্ষার হলে। বাট জিনোটাইপিক চেঞ্জ করে দিছিল, অর্থাৎ জিনোটাইপ বইয়ের মধ্যে যেরকম দেওয়া ওরকম দিছিল না। কিন্তু যে এই সিচুয়েশনটা বোঝে যে কিভাবে এটা হইছে, অনেকে আছে কি এটা মুখস্থ করছে, বি বি মানে হচ্ছে ছোপ ছোপ, এই বি বড় হাতের বি ছোট হাতের বি মানে ছোপ ছোপ,
তারা কিন্তু পরীক্ষার হলে গিয়ে গুলাই ফেলছে, আমার চোখের সামনে আমার ফ্রেন্ডরা গুলাইছে, আমি নিজে দেখছি, ঠিক আছে। বাট হচ্ছে আমি আবার গুলাইছি হায়ার ম্যাথে, এমন না যে আমি খুব মহান, আমি আবার হায়ার ম্যাথ পরীক্ষা আছে মতো গুলাইছি, ঠিক আছে। হায়ার ম্যাথ পরীক্ষা দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল, সো ওইটার অ্যাডভান্টেজেস পাইছি, সত্য কথা যেটা। বাট হায়ার ম্যাথ পরীক্ষা দিন ভালো হচ্ছে গুলাইছি। সো এই জায়গাতে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন রকম ঘটনা ঘটতে পারে, এবং শুধু মৃত্যু না, অবিকলাঙ্গ বিভিন্ন ঘটনা, বিভিন্ন ঝামেলা সব কিছু এখানে ঘটতে পারে। যেমন তোমরা দেখবা যে এই যে জিনতাত্ত্বিক ব্যাখ্যাতে দেখো লেখা আছে, জিনতাত্ত্বিক ব্যাখ্যাটা কিন্তু শুরুই হয়েছে হচ্ছে F2 জেনারেশন থেকে। তোমরা একটু খেয়াল করবা, F2 জেনারেশন থেকে শুরু হয়েছে জিনতাত্ত্বিক ব্যাখ্যাটা। কেন? কারণ যদি আমি শুরুতে এইটা আর এইটার মধ্যে ক্রস দেখাই, তুমি খেয়াল করো, এটা কিন্তু ডেড, ঠিক আছে। এটা যেহেতু ডেড, সো তুমি এটার মধ্যে ক্রস দেখাতে পারবা না, ব্যাপারটা হচ্ছে এটা। মানে এটা তো প্রকৃতিতে পাওয়াই যায় না, যে এরকম হয় সেই হচ্ছে ডেড হয়ে যায়, বুঝাতে পারছি? সো এইটা এই সিচুয়েশনে, এরকম সিচুয়েশনে আমার হচ্ছে, সরি এইখানে ডেড দেখাইছে, এইটা মৃত দেখাইছে, অনেক জায়গায় ওটাও মৃত দেখাবে। সো যেহেতু একই কথা, মানে এই দুইটার মধ্যে আসলে কোনো পার্থক্য নাই, আমি খেয়াল করছিলাম না যে ওইটা ডেড দেখাইছে, এটা হচ্ছে ডেড দেখাইছে। সো এটা তো নাই, সো তুমি এখানে ক্রসটা এটা দেখাইতে পারতেছো না, এই জন্য F1 জেনারেশন এখানে দেখাই নাই। এটা F2 জেনারেশন থেকে, মানে F1 জেনারেশন থেকে শুরু করছে করে ক্রস দেখাইছে, ঠিক আছে, ফাইন। এরপরে এই জায়গাতে তোমরা একটু খেয়াল করবা, অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এই যে কি জানো মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চিন আসছে, এখান থেকে প্রতি বছর সব জায়গাতে একটা করে কোশ্চিন আসে যে এই যে সব লিথাল জিনের প্রভাবে 50%-এর বেশি জীব মারা যায় তাদেরকে সেমি লিথাল বলে, 50% মানে সেমি, তারপরে 50-এর কম মানে হচ্ছে সাবভাইটাল, তারপরে ড্রসোফিলা মাছের লুপ্তপ্রায় ডানা লিথাল জিনের কারণে, হিমোফিলিয়া লিথাল জিনের কারণে, মানে এখান থেকে বিভিন্ন রকম MCQ CQ অ্যাডমিশন সব জায়গায় কোশ্চিন আসে। সো এটা আমরা এখন ফোকাস না করি, যেহেতু এখন আমরা একদম HSC 27 ব্যাচকে টার্গেট করে এটা পড়াচ্ছি। সো এখানে কিছু MCQ আসার মতো জায়গা আছে, MCQ আসার মতো কিছু টার্ম আছে আর কি বলতে পারো, ঠিক আছে। এই সো দেখো আমরা কিন্তু খুব সুন্দরভাবে এইটা আমাদের হচ্ছে, আচ্ছা তোমাদেরকে এটাও দেখাই দেই, একটু খেয়াল করো, দেখছো এখানে কিন্তু এই যে এটাকে হচ্ছে ইয়ে দেখাইছে, মৃত দেখাইছে। সো এটাকেও মৃত দেখাইতে পারে, এটাকেও মৃত দেখাইতে পারে, এটা বলা যায় না কোনটাকে মৃত দেখাবে, হ্যাঁ, এটা এক এক জায়গায় এক এক রকম সিচুয়েশন। আচ্ছা, সো আমরা কিন্তু সুন্দরভাবে গল্পে গল্পে শেষ করে ফেললাম আমাদের পুরো মেন্ডেলের প্রথম সূত্র এবং মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। সবগুলো ক্লাস একসাথে কোথায় পাবো? তোমরা এই চ্যানেলে খেয়াল করতে পারবো, তোমরা রিজিয়ন লিখে সার্চ দিলে ইউটিউবে চলে আসবে, ওখানে একটা প্লেলিস্ট করা আছে। আমাদের যে ক্লাস 1 হয়েছে সেটা আছে, আজকের ক্লাসের পরে আমাদের ক্লাস 2টাও আপলোড হয়ে যাবে, এবং 14 তারিখে যে আমাদের ক্লাস 3 হবে সেটাও আপলোড হয়ে যাবে। তোমরা যারা নোট সাবমিট করতেছো, অনেকে অনলাইনে নাই তাই ক্লাস করতে পারতেছো না, তাদের সবার জন্য রেকর্ডেড ক্লাসের একদম সুন্দর একটা ব্যবস্থা আমাদের ইউটিউব চ্যানেলে করে দেওয়া আছে। আর তোমরা আমাদের ফ্রি সাইকেল যে গ্রুপটা আছে সেটাতেও জয়েন করতে পারো, ACS বায়োলজি 27 কমিউনিটি, এটাতে সার্চ দিলেই চলে আসবে, সাইকেল 0 লেখা আছে, এটা আমাদের হচ্ছে সাইকেলগুলা। সো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারো, এখানে পেজেও ইনবক্স করতে পারো, আমাদের গ্রুপেও পোস্ট করতে পারো, যে কোনো সমস্যায় আশা করি তোমাদের পাশে আমি থাকবো। তোমরা যারা কোর্সে এখনও এনরোল করোনি, আমি রিকোয়েস্ট করবো কোর্সে এনরোল করে ফেলবা, কারণ তোমাদেরকে এত বেশি ধরে ধরে পড়াবো যে মানে তোমাদের কোনো টেনশন থাকবে না। আমি এবং তোফাইল ভাই দুজন মিলেই তোমাদের সবগুলো সাইকেলই কন্ডাক্ট করব, নোট শেয়ার করব। কই আমাদের ফ্রি সাইকেলের একটা গ্রুপ আছে, ঠিক আছে, সেই গ্রুপে তুমি হচ্ছে নোটটা শেয়ার করে ফেলবা। ঠিক আছে। সো আমি আমার পরিচয় হচ্ছে, আমি ফারিহা নাজনীন তন্দ্রা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতেছি। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে এবং আল্লাহ হাফেজ।